আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই জানো যে আজ থেকে তোমাদের জন্য যে রিভিশন ব্যাচ চালু হয়েছে, সেই রিভিশন ব্যাচের আজকে হচ্ছে গণিতের প্রথম রিভিশন ক্লাস, যেখানে আমি আলোচনা করব তথ্য ও উপাত্ত এই অধ্যায়টা নিয়ে। মূলত তথ্য উপাত্ত অধ্যায়টা তোমাদের প্রত্যেকের বার্ষিক সিলেবাসে আছে 99% অন এভারেজ, ঠিক না? এবং এখান থেকে একটা প্রশ্ন তুমি পরীক্ষাতে কমন পাবে ইনশাল্লাহ। এই তথ্য ও উপাত্ত অধ্যায়টা আমি চেষ্টা করব আজকে একদম বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্ট, অ্যাকচুয়ালি ধরো কোশ্চেন সলভিং এর ব্যাপারটা আলাদা, কিভাবে করতে হবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি যদি বলি গণসংখ্যা নিবেশন সারণী, আয়তলেখ, ক্রমযুক্ত গণসংখ্যা, শ্রেণী মধ্যমান, মধ্যসীমা, এই যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আমি একটা একটা করে ইন্ডিভিজুয়ালি যাব। তুমি যখন এই বিষয়গুলা বের করতে শিখবা, বুঝতে শিখবা, তখন অটোমেটিক্যালি তোমার কাছে সেটা পরীক্ষার জন্য ভালো হবে। তাইলে মূলত আজকের ক্লাসে আমরা তথ্য ও উপাত্ত অধ্যায়ের ক্ষেত্রে যা যা দরকার সেই সবগুলোই আমরা শিখবো। এইটা কোনো বিজ্ঞান না যে তুমি মনে করো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি তোমাকে পড়ায় গেলাম, এটা ম্যাথ। সো এখানে ম্যাথের যে টার্মগুলো আছে, গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হবে, আয়তলেখ কিভাবে তৈরি করতে হবে, বিন্যস্ত উপাত্ত থেকে গড় কিভাবে তৈরি করতে হবে, অবিন্যস্ত উপাত্ত থেকে গড় কিভাবে নির্ণয় করতে হবে, মধ্যক, প্রচুরক, পাই চার্ট এবং তোমার হচ্ছে আয়তলেখ, সবকিছু ঠিক আছে। সো খাতা এবং কলম নিয়ে বসে যাও। সাথে অবশ্যই কি নিতে হবে? মাথা এবং মন। মাথা এক জায়গাতে, মন এক জায়গাতে, এরকম হলে হবে না। দুইটা জিনিস একই জায়গাতে থাকতে হবে। ঠিক ক্লাসের মধ্যে যা বলবো সবকিছু নোট ডাউন করবা, সিকোয়েন্সিয়ালি যাব, তুমিও ঠিক সেভাবেই যাবা, ঠিক আছে? ওকে, বলো যারা যারা যুক্ত আছো তারা তারা ক্লাসে ঠিক মতো আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাও। ওকে, তো বেশি রিভিশন ক্লাস, আমরা বেশি সময় নষ্ট করবো না, সোজা চলে যাব কিসে? ক্লাসে। হ্যাঁ, তথ্য ও উপাত্ত। দেখো, এই তথ্য ও উপাত্ত হচ্ছে তোমার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। আচ্ছা, রিভিশন ক্লাস তো আমি ফার্স্ট যাব, তোমরাও নিজেদের ব্রেনটাকে ফার্স্ট রাখবা। ওকে, এক নম্বর হইতেছে তোমার বিন্যস্ত এবং দুই নম্বর হইতেছে তোমার অবিন্যস্ত। তুমি দেখছো হয়তো একটু খেয়াল করে যে এই তথ্য উপাত্ত অধ্যায়ের থেকে তোমাকে গড় বের করতে বলবে, মধ্যক বের করতে বলবে, প্রচুরক বের করতে বলবে। কয়টা জিনিস বের করতে বলবে? তিনটা। একটু জাস্ট ফলো করো, ঠিক আছে? আমাকে এই চ্যাপ্টার থেকে আসলে কি কি জানতে হবে বা পড়তে হবে বা বের করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথমত যেটা, সেটা হচ্ছে গড় নির্ণয়। কি নির্ণয় করতে হবে? গড় নির্ণয়। এরপরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে মধ্যক নির্ণয়। তারপরে আসবে তোমার হচ্ছে প্রচুরক নির্ণয়। আচ্ছা, আপাতত গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয় এবং তথ্য বা উপাত্ত যেটা তোমার পরীক্ষায় দেওয়া থাকবে সেটাতে একটাতে বিন্যস্ত উপাত্ত, একটাতে অবিন্যস্ত উপাত্ত থাকবে। হোয়াট ইজ বিন্যস্ত উপাত্ত, হোয়াট ইজ অবিন্যস্ত উপাত্ত ব্যাখ্যায় যাব না, জাস্ট এটা মনে রাখো এভাবে যে বিন্যস্ত উপাত্ত হচ্ছে অবিন্যস্ত উপাত্ত কোনগুলা। ধরো দেখবা কিছু কিছু ডাটা বা ইনফরমেশন দেওয়া থাকে যেগুলো অনেকটা এরকম যে 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো, কত কত হইতে পারে 100-র মধ্যে মনে করো 75, 77, 81, 85, এই যে এরকম দেওয়া থাকে, ঠিক না? এগুলা হইতেছে তোমার অবিন্যস্ত উপাত্ত। আর বিন্যস্ত উপাত্ত কোনগুলা? আরেকটু চিন্তা করলেই দেখবা যে যেইখানে আমাদের এরকম একটা ছক করা থাকে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এই যে এরকম ছক করানো থাকে যেখানে মনে করো তোমার শ্রেণী সংখ্যা, গণসংখ্যা, কে কত মার্ক পাইছে, ধরো যে 50 থেকে 60 মার্কসের মধ্যে পাইছে ধরো 11 জন, 61 থেকে 70 পাইছে মনে করো 15 জন, 71 থেকে 80 পাইছে মনে করো 8 জন। এই যে যখন এইভাবে ডাটাগুলো ছক আকারে দেওয়া থাকবে তখন সেইটা হইতেছে তোমার বিন্যস্ত উপাত্ত, এবং যখন এইভাবে দেওয়া থাকবে তখন সেটা হইতেছে অবিন্যস্ত উপাত্ত। ওকে, এই প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে গড় নির্ণয়, মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয় করতে হবে। দ্যাট মিনস এই যে গড় নির্ণয় করতে বলছে, তো যদি আমাকে বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে তাইলে সেইটার গড় নির্ণয় হবে একরকম, এবং যদি আমাকে অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে সেইটার গড় নির্ণয় হবে আর একরকম। ঠিক সেম প্রসেসে যদি আমাকে মধ্যক নির্ণয় করতে বলে তাইলে এই বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র একরকম,
এবং অবিন্যস্তর ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র আরেক রকম, আর প্রচুরক নির্ণয় সূত্র সেম ভাবে আলাদা। এরপরে তাহলে আমাদের এখানে 6টা জিনিস জানতে হবে, ঠিক আছে। দেন আমাদেরকে জানতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার লেখচিত্র, ঠিক আছে। মূলত 2টা লেখচিত্র আমাদেরকে শিখতে হবে। কয়টা লেখচিত্র শিখতে হবে? 2টা। একটা হচ্ছে তোমার আয়তলেখ এবং আরেকটা হইতেছে তোমার পাইচিত্র বা পাইলেখ, ঠিক আছে। এরকম 2টা জিনিস আমাদেরকে জানতে হবে। এখন আমি যখন এই আয়তলেখ বের করতে যাব, আয়তলেখ বের করতে গেলে আমি যখন আয়তলেখ অঙ্কন করতে যাব, আয়তলেখ অঙ্কন করতে গেলে আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। কি প্রয়োজন আমার? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন কথা হচ্ছে হোয়াট ইজ শ্রেণীসীমা, ঠিক আছে। এছাড়াও আমার দরকার হইতেছে গণসংখ্যা। কি দরকার? গণসংখ্যা। কারণ হচ্ছে তুমি যখন আয়তলেখ অঙ্কন করবা তখন এক্স অক্ষ বরাবর এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যাবে এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা যাবে। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমার কথা যখন বললাম, তাইলে শ্রেণীসীমাটা কি সেটা আগে জানতে হবে, ঠিক আছে। এখন শ্রেণীসীমা জানতে গেলে শ্রেণী পরিসর, শ্রেণী ব্যাপ্তি, এই বিষয়গুলো দরকার। আমি একটু তোমাকে ব্যাখ্যা করি। মনে করো তোমাকে র্যান্ডম কিছু অবিন্যস্ত ডাটা দেওয়া আছে, 61, 72, 75 এরকম অনেক কিছু দেওয়া আছে। সেখান থেকে তোমাকে বের করতে হবে সবার আগে হচ্ছে, এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, ঠিক আছে, পরিসর। দেখো পরিসরটা কি? পরিসরটা হচ্ছে তোমাকে যেই ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটার সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1, এইটা হচ্ছে তোমার পরিসর। এটা কি? পরিসর। এখন পরিসরের থেকে তুমি যখন, এরপরে আমার মেইন দরকার হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। কিসের ক্ষেত্রে? এই বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এই যে 50 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, আমি যেই রেঞ্জটা ধরছি সেটা কিন্তু 10 করে, ঠিক না? 50 থেকে 60 এখানে কত আছে? এখানে 11 আছে। কিভাবে আমি পরে বলতেছি। এখন কথা হচ্ছে এই রেঞ্জটা আমি 11 হইতে পারে, তুমি মন চাইলে 5 ধরতে পারো, একজন মন চাইলে 8 ধরতে পারে। এই গ্যাঞ্জামটা যাতে না হয় এই জন্য একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে। সেটা কি? এই পরিসরটা এখান থেকে আমি বের করব, আমাকে যে ইনফরমেশন দেওয়া থাকবে সেখান। মনে করো আমি প্লাস মাইনাস করে এইটার মান পাইছি হচ্ছে 32 কোনো একটা ডাটা থেকে। আমার দরকার কি? শ্রেণী ব্যাপ্তি। তার মানে আমাকে যেই ইনফরমেশন গুলো দিছে সেখান থেকে এই বিন্যস্ত উপাত্ত করতে গেলে এই যে রেঞ্জ দরকার, এই রেঞ্জটা আমি কত থেকে কত নিব সেটাকে বলা হইতেছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে আমাকে কি করতে হবে? উপরে হচ্ছে তোমার পরিসর, আর নিচে কি হবে? নিচে হবে তোমার ওকে, তুমি শ্রেণী সংখ্যা দিতে পারো, ঠিক আছে। ওকে, এটা হবে শ্রেণী সংখ্যা। মূলত আমরা শ্রেণী সংখ্যা বের করি, যে আমরা কয়টা শ্রেণী সংখ্যা বের করব, এন্ড নিচে দিবা শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি মানে তুমি কত ধরবা, তুমি কি রেঞ্জ 10 ধরবা নাকি 5 ধরবা নাকি 8 ধরবা, দ্যাটস ইওর ওন উইশ। তো মনে করো এখানে আমি 32 ছিল, 32 লিখলাম। আমি মনে করলাম যে আমি শ্রেণী ব্যাপ্তি 5 ধরে ধরে করব, তাহলে 5, তাহলে কত আসবে? 6.2 আসবে। তখন এটা 6.2 না করে আমরা এটাকে কত ধরে নিব? 7। অর্থাৎ আমাদের যে শ্রেণী সংখ্যা হবে সেই শ্রেণী সংখ্যাটা হবে কত? 7 করে। এইবার আমরা একটা একটা করে প্রসেস চলে যাব। বিন্যস্ত উপাত্তের কিভাবে গড় নির্ণয়, অবিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়, বিন্যস্ত উপাত্তের মধ্যক, অবিন্যস্ত উপাত্তের মধ্যক, তারপরে প্রচুরক, ঠিক আছে, দেন আয়তলেখ, দেন পাইচিত্র। ওকে, স্টেপ বাই স্টেপ, 1 by 1 আমরা এবার আগাইতে থাকি। তুমি টেকনিক গুলা জাস্ট একটু দেখো, ঠিক আছে, দেন ম্যাথ আমরা সলভ করব, প্যারা নাই। তাহলে সবার প্রথমে আমরা কি লিখবো? গড় নির্ণয়। ওকে, মনে করো আমাকে একটা ডাটা দেওয়া আছে এরকম 12, 14, 17, 21, 28, 32, ঠিক আছে। এইটা কি ধরনের তথ্য উপাত্ত? এইটা হচ্ছে তোমার
অবিন্যস্ত। অবিন্যস্ত তথ্যপাত্রের ক্ষেত্রে যে গড় নির্ণয় করতে হবে সেই গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে তোমার এইটা, মূলত কি বলা হয়, গাণিতিক গড়। ঠিক আছে, এটা কি করতে হবে, তোমাকে যে তথ্যগুলো দেওয়া থাকবে তুমি শুধুমাত্র সেগুলো যোগ করবা এবং যে কয়টা দেওয়া আছে সংখ্যা শুধু সেই সংখ্যা দিয়ে ভাগ করবা। যেমন 1, 2, 3, 4, 5 এবং 6। তাহলে 6 কত হয় দেখি একটু। হ্যাঁ, 10, 20, 24, 26, 36, 43, 53, 63, 64, 74, 84, 92, 102, 12, 22, 124। 124 ভাগ হচ্ছে 6, তাহলে কত হয়? 6 দুগুণে 12, আচ্ছা 20 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, যাই হোক, যেটা আসলো সেটা হচ্ছে এই তথ্যপত্রের গড়। এটা কিসের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে তোমার কি অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, ঠিক না? এটা কি অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড়। একদম চোখ কান খুলে বিষয়টা দেখে নাও। অবিন্যস্ত উপাত্ত থাকলে তোমার গড় নির্ণয় করতে হবে এইভাবে, জাস্ট তুমি ডিরেক্ট সরাসরি মানগুলোকে যোগ করে কয়টা মান আছে সেটা দিয়ে তুমি ভাগ করবা, সেটাই হয়ে যাবে গড় নির্ণয়। ঠিক আছে, আমার তো পরীক্ষার হলে অবিন্যস্ত বিন্যস্ত উল্লেখ করার প্রয়োজন নাই, আমি জাস্ট দেখছি ডাটাটা কোন ফরম্যাটে আছে, দেন আমি সেই অনুযায়ী সেই সূত্রটা বসায় দিব। ঠিক আছে, ওকে। অবিন্যস্ত উপাত্তের গড় নির্ণয় করলাম। আমি কি বলছিলাম যে অবিন্যস্ত উপাত্তের গড় এবং বিন্যস্ত উপাত্তের গড়, সূত্রটা লিখে রেখে ফেলবা সবাই। এটা হচ্ছে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, অর্থাৎ যখন বক্স করে দেওয়া থাকবে, যখন কি দেওয়া থাকবে, বক্স করে দেওয়া থাকবে। এটা সূত্র হচ্ছে সামেশন। এই চিহ্নের নাম কি? সামেশন। সামেশন মানে হচ্ছে যোগ, সবগুলার যোগ। ঠিক আছে, সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। এখন কথা হচ্ছে হোয়াট ইজ এফ আই এন্ড হোয়াট ইজ এক্স আই। এক্স আই মানে হচ্ছে তোমার শ্রেণীর মধ্যবিন্দু। এক্স আই মানে কি? শ্রেণী মধ্যবিন্দু। এবং এফ আই মানে কি? গণসংখ্যা। এখন হোয়াট ইজ গণসংখ্যা? গণসংখ্যা হচ্ছে সেই জিনিস, ওই যে আমি ধরো বললাম যে আমাদের ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্টের মধ্যে এই যে ছকটা যদি এরকম হয়, ধরো, ঠিক আছে, আমি ধরো চিন্তা করলাম 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70 মার্কস। ঠিক আছে, 31 থেকে 40 পাইছে, মনে করো তোমার হচ্ছে কতজন হতে পারে? এগুলো মার্কস তো কমই পাবে, 15 জন। 31 থেকে 50 মনে করো 25 জন, 51 থেকে 60 মনে করো যে 40 জন, 61 থেকে 70 মনে করো 22 জন। ঠিক আছে, যাই হোক, স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হয়ে গেছে এখানে। এইখানে শ্রেণী ব্যাপ্তির পরে এই যে সংখ্যা, এই 15টা আসলে কি, এই 25টা আসলে কি, এই 25টা কি সংখ্যা, ঠিক না? অর্থাৎ এতজন শিক্ষার্থী এই মার্ক পাইছে। কতজন? 15 জন শিক্ষার্থী 31 থেকে 40 পর্যন্ত মার্ক পাইছে। ঠিক সিমিলারলি 25 জন শিক্ষার্থী 41 থেকে 50 পর্যন্ত মার্ক পাইছে। দ্যাট মিনস দিস ইজ এ নাম্বার, সংখ্যা। এবং এইটাই হচ্ছে তোমার সেই গণসংখ্যা, অর্থাৎ এই এফ আই। এবার বুঝতে পারছো গণসংখ্যা বা এফ আইটা কি? আবারও বলি, এফ আইটা হচ্ছে গণসংখ্যা। ঠিক নাম্বার তুমি যেটা দেখতেছো যে এই বক্সের পরে যেটা থাকবে যে এতজন এই নাম্বার পাইছে, এতজন এই কলা খাইছে, দ্যাট ইজ দ্য গণসংখ্যা। ঠিক আছে, এখন কথা হচ্ছে এক্স আই কি জিনিস? এক্স আই কি জিনিস? এক্স আইটা লিখছে হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু আমি যদি একটু দেখাই শ্রেণীর মধ্যবিন্দুটা কি জিনিস। ওকে, এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একটু বুঝে নিও তোমরা। আমি এর নিচে শকটা টানি, যদিও শকটা ডানে ডানে হয়, তোমরা নিজে দেখছো, ঠিক না? আমি একটু এখানে জাস্ট বোঝানোর জন্য নিচে নিচে লিখলাম। শ্রেণী মধ্যবিন্দু বলতে কি বুঝাইছে দেখো, তুমি যখনই একটা শ্রেণী চিন্তা করবা, সেই শ্রেণীর একটা কি থাকে? নিম্ন সীমা। এই যে 31 না, এটা হইতেছে নিম্ন সীমা, এবং তুমি যে 40 দেখতেছো এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। শ্রেণীর মধ্যবিন্দু বলতে বোঝাই এই ঊর্ধ্ব সীমা আর নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, তাইলে সেটা হবে মধ্যবিন্দু। তাহলে কত হবে? 31 যোগ 40 ভাগ হচ্ছে 2, ঠিক না? তাহলে কত?
71/2, তার মানে কত আসলো 35.5। তার মানে এইখানে মধ্যসীমা হচ্ছে 35.5। তারপর দেখবা এইটার আসবে 45.5, এইটার আসবে 55.5, এইটার আসবে 65.5। এই যে মধ্যসীমা আমি বের করলাম বা মধ্যবিন্দু বের করলাম, শ্রেণীর মধ্যবিন্দু, এইটাই হইতেছে তোমার xi। এটা কিসের মান? xi। তাহলে দেখো এইটার ক্ষেত্রে এটা xi আর এটা হচ্ছে fi, ঠিক না? এইগুলো হচ্ছে fi। এখন তোমাকে বলছে সামেশন অফ, এই যে সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n। তাহলে সামেশন অফ fi xi মানে কি? মানে হচ্ছে তোমাকে এর নিচে আরো একটা বক্স করতে হবে, একটা পাশাপাশি হবে, ঠিক আছে? তোমরা সবাই এটা বইয়ে দেখছো ইনশাআল্লাহ। আমি জাস্ট fi xi, তাহলে এখন আমাকে কি করতে হবে? এই 15 আর 35.5 গুণ করতে হবে। গুণ করে যেটা পাবো সেটা আমি এখানে লিখবো। এই দুইটা গুণ করে এখানে লিখবো, এই দুইটা গুণ করে এখানে লিখবো, এই দুইটা গুণ করে এখানে লিখবো। দেন এই পুরাটা, এইটা হচ্ছে একটা fi xi এর মান, এইটা আর একটা fi xi এর মান, এইটা আর একটা fi xi এর মান, এইটা আর একটা fi xi এর মান। তাহলে এই যতগুলো fi xi আমি পাইলাম, এই সবগুলা কি যোগ করা যাবে? যোগ করে এখানে আমি একটা মান পাবো। This is summation of fi xi. This is summation of fi xi and n কি? n টা হইতেছে নাম্বার। কোন নাম্বার? গণসংখ্যার যে নাম্বার সেই নাম্বার। এই যে 15, 25, 40, 22 কত হয়? 20, 30, 40, 80, 102। তার মানে এখানে উপরে হবে তোমার এই সামেশন অফ fi xi, নিচে হবে 102 দিয়ে ভাগ করে তুমি যেই মান পাবা সেইটা হচ্ছে এই উপাত্তের গড়। মেইনলি যেটা তোমাকে বুঝতে হবে, তুমি এইভাবে পড়বা, ঠিক এইভাবে যে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় হইতেছে সবগুলা যোগ করে নাম্বার দিয়ে ভাগ করা, আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমার দরকার হচ্ছে সূত্র হচ্ছে সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n, যেইখানে xi মানে হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, ঠিক আছে? আর fi মানে হচ্ছে ওই শ্রেণীর গণসংখ্যা। দেন কি করতে হবে? প্রত্যেকটার ক্ষেত্রে fi xi গুণ করে পাশে লিখতে হবে। তাইলে আমি সবগুলা fi xi গুণ করে পাশে রাশি পাইলাম, মান পাইলাম, দেন সব fi xi যোগ করতে হবে। যোগ করে এই সামেশন অফ fi xi কে n দিয়ে ভাগ করে যে মান পাবো সেটাই হবে বিন্যস্ত উপাত্তের গড়। ওকে, যারা আসো লাইনে বলো বুঝছো কিনা, যে গড় বুঝছো কিনা, অন্তত এটা বলো আগে। না বুঝলে বলবা, ঠিক আছে? আমি চাই ক্লাসটা ক্লিয়ার করতে। কোনো কনফিউশন রাখা যাবে না, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে তুমি মানে নিশ্চিত থাকো 10 মার্ক কমন, ঠিক না? তো বিষয়গুলো একদম ইজিলি বুঝবা, তাহলে দেখবা যে তোমার মনে কোনো ভয় কাজ করবে না, যে ঠিক আছে ওকে ডান, যা দেয় দিক, কি দিবে মানে প্রসেসের বাইরে দেওয়ার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, একজন লিখছে পরিসরটা আবার বুঝান। পরিসর হচ্ছে তোমার সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1, ঠিক আছে? ওকে, আচ্ছা fi xi, আচ্ছা বিষয় হচ্ছে যে আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি না, ঠিক আছে? আর fi xi এগুলো আমি করতে যাই তাহলে অনেক মানে সময় চলে যাবে, ঠিক আছে? ওকে চলো, তাহলে এটা গেল গড়ের মান, ঠিক আছে? এরপরে আমরা যাব কিসে? এরপরে আমরা আসবো হচ্ছে মধ্যক নির্ণয়। কি নির্ণয় করব? মধ্যক। দেখো সেম কাহিনী, ঠিক আছে? মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেই উপাত্তের কথা বলতেছি সেটা কয়টা জানি আমরা? দুইটা, একটা হচ্ছে অবিন্যস্ত আর একটা হচ্ছে বিন্যস্ত। তো মনে করো অবিন্যস্ত যেই উপাত্তগুলো আছে সেই অবিন্যস্ত উপাত্ত কেমন? ধরো 10, 11, 13, 18, 20। অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ। কি লিখলাম? n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ। এটা কিসের সূত্র? এটা হচ্ছে তোমার মধ্যক নির্ণয়ের সূত্র। এখন এখানে n মানে কত বলো? n প্লাস 1 বাই 2 তম পদ। n মানে কি বলছি আমরা? এই যে 1, 2, 3, 4, 5, 5টা পদ আছে, তার মানে 5 যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদ, তার মানে 6 বাই 2 তম পদ, মানে 3 তম পদ। 3 নাম্বার পদ কোনটা? 1, 2, 3।
এই যে তার মানে এই উপাত্তের মধ্যক হইতেছে 13। তাহলে কি বুঝলাম? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2। ওকে, ধরো এইবার এই ডাটাগুলোর ক্ষেত্রে এরকম থাকলো যে 10, 11, 13, 18, 20 এবং 22। এখন কথা হচ্ছে যে আগের বার যে n ছিল কয়টা ছিল? 1 2 3 4 5, 5টা ছিল, অর্থাৎ কি ছিল? বিজোড়। কি ছিল? বিজোড়। অর্থাৎ বিজোড় সংখ্যক যদি সংখ্যা থাকে তখন n+1/2 তম পদ। কিন্তু যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে, দেখো এখানে 1 2 3 4 5 6 কয়টা পদ আছে? 6টা পদ। কয়টা পদ আছে? 6টা পদ। যখনই 6টা পদ থাকবে তখন যেটা হবে সেটা হচ্ছে তোমার, অর্থাৎ সোজা বাংলায় বললে জোড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র আলাদা। তখন মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে, অর্থাৎ যদি জোড় হয় তখন মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2। এখন n/2 মানে কত? n মানে কত? 6। তাইলে 6/2 মানে কত? 3 প্লাস 6/2 মানে কত? 3 প্লাস 1 মানে কত? 4 তম পদ ডিভাইডেড বাই 2। এখন 3 তম পদ কত? 1 2 3 মানে 13, আর 4 তম পদ কত? 18 ভাগ হচ্ছে 2। তাহলে 18 আর 13 হচ্ছে 31 ভাগ হচ্ছে 2 মানে হচ্ছে 15.5। দেখো এইখানে আমি যেই দুটার মধ্যক নির্ণয় দেখাইলাম সেই দুইটা মূলত হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে বিজোড় হইলে কি হবে এবং জোড় হইলে কি হবে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে বিজোড় হইলে সূত্রটা হবে n+1/2 তম পদ। তোমরা কি করো অনেক সময় n+1/2 মানে তুমি কি করছো ওই মানে ক্যালকুলেশন করে, হ্যাঁ ধরো যে ক্যালকুলেশন করে ধরো তুমি 3 পাইছো, তুমি লিখে দিও এরকম যে মধ্যক হইতেছে 3, কিন্তু বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে 3 তম পদ, তার মানে মধ্যক হইতেছে 13, মধ্যক কিন্তু 3 না। ঠিক আছে, মধ্যক হইছে অততম পদ। অততম পদ তোমাকে এই মানে কি বলে ম্যাথের যে তথ্য দেওয়া আছে সেখানে গিয়ে দেখতে হবে 3 নাম্বার পদ কত সেইটা। ঠিক আছে, দেন তুমি যদি আবার জোড়ের ক্ষেত্রে আসো তাহলে জোড়ের ক্ষেত্রে জেনারেলি এখানে ধরো গ্যাঞ্জাম পাচ্ছে এরকম এরকম সাধারণত হয় না। ঠিক আছে, আর যদি হয়েও থাকে 15.5 যদি তুমি পাও তখন সেটা 16 ধরে নিবা। ঠিক আছে, জোড়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই হচ্ছে 2। এইটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। এখন দেখো যেই দুইটা সূত্র আমরা শিখলাম এই দুইটাই হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, কিন্তু আমাদেরকে আরো একটা তথ্য পাত্র আছে, ঠিক না? সেটা কি? সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আচ্ছা, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়টা একটু কঠিন আছে, একটু পরে যাইতেছে আমি ওইটা। তার আগে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা গড়, মধ্যক এবং এরপরে আসে হচ্ছে আমরা প্রচুরক। কি আছে? প্রচুরক। আমাকে একটু বেসিকটা দেখাই দিয়ে আবার দুইটা ম্যাথ করব, তাহলে ইনশাআল্লাহ চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। প্রচুরকের বিষয়টা কি? ওকে, আচ্ছা, ওহ এটা এই ভাষী করে ফেলছি। আচ্ছা, এই ছকটা সবসময় ডান দিকে করতে হবে। ঠিক আছে, আপাতত আমি এইখানে দেখাই। ধরো 12, 13, 15, 17, 12, 24, 12, 23 এগুলা কি? অবিন্যস্ত উপাত্ত। তোমাকে যে ডাটা দেওয়া থাকবে এই ডাটার ক্ষেত্রে এখন তুমি খেয়াল করে দেখো যে এইখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে এই যে 12 কয়বার আছে? একবার, দুইবার, তিনবার। তো প্রচুরক হচ্ছে সেই জিনিস, সোজা সাপটা বললে, যে তোমাকে যেই অবিন্যস্ত উপাত্তগুলো দেওয়া থাকবে, যেই অবিন্যস্ত উপাত্তগুলা তোমাকে দেওয়া থাকবে সেই অবিন্যস্ত উপাত্তগুলোর মধ্যে যেই সংখ্যাটা সবচাইতে বেশি পরিমাণে থাকবে সেইটাই হবে তার প্রচুরক। সেটা কি হবে? প্রচুরক। এখন কথা হচ্ছে স্যার এটা তো অবিন্যস্ত উপাত্ত, তাহলে কি বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক হয় না? হয়, কিন্তু বিন্যস্ত উপাত্তের প্রচুরক এবং বিন্যস্ত উপাত্তের মধ্যক এই দুইটা কোনোটাই তোমাদের অত পরিমাণে ইম্পর্টেন্ট না। তো এই মধ্যকটা আমি দেখাবো ম্যাথে গিয়ে। ঠিক আছে, প্রচুরকটার প্রয়োজন নেই, প্রচুরকটা তুমি এটা মনে রাখলেই যথেষ্ট। আচ্ছা চলো এবার আমরা
এইগুলো ছিল বেসিক আলোচনা, ঠিক আছে, একদম মোটামুটি এখান থেকে ক্লিয়ার। এবার আমাকে একটু তুমি জানাও যে এই পর্যন্ত যা আলোচনা করছি আমি 25 মিনিটে, এইগুলাতে কোনো জায়গাতে তোমার কোনো কনফিউশন আছে কিনা? স্যার এরকম সহজ যদি সব ম্যাথ হইতো, সব ম্যাথই সহজ, ঠিক আছে স্যার গড় আর একবার বুঝাবেন প্লিজ। আচ্ছা ম্যাথে চলে যাই, ম্যাথ করতে করতে আমরা বুঝি, ঠিক আছে, সেটা সবচেয়ে ভালো হবে, কারণ ম্যাথ করলেই ব্যাপারটা একদম ক্লিয়ার চলে আসবে তোমার কাছে। ওকে, কালার চেঞ্জ করে কেমনি জায়গায় সাদা দিলাম। ওকে, দেখো নিচে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞানে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। হোয়াট ইজ গণসংখ্যা নিবেশন সারণী? যেই জায়গাতে এই শ্রেণী ব্যাপ্তি এবং এই যে ছাত্র সংখ্যা মানে গণসংখ্যা দেওয়া থাকবে, সেটাই হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। সেটা কি? গণসংখ্যা নিবেশন সারণী। এখন এখানে একটা কথা বলতেছে, দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রচুরক শ্রেণী কোনটা? আমি কি বলছি, প্রচুরক মানে কি? যেইটাতে সবচাইতে বেশি পরিমাণে আছে, যেইটাতে সবচাইতে বেশি পরিমাণে আছে। দেখো এখানে এই 15 কি সবচাইতে বেশি। এখন প্রচুরক শ্রেণী বলতে কি বোঝায়? তার মানে প্রচুরক হচ্ছে 15, এবং কোন শ্রেণীর মধ্যে সবচাইতে বেশি পরিমাণে আছে 15? এই যে 61 থেকে 70। অর্থাৎ গণসংখ্যায় তুমি যেটা দেখবা সবচাইতে বড়, সেইটা যেই শ্রেণীতে আছে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন বলছে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। কি নির্ণয় করো? মধ্যমান নির্ণয় করো। তার মানে কি? ওই যে মধ্যমানকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো, আমি এটা দেখাইছি। মধ্যমানকে কি দ্বারা প্রকাশ করা হয়? কমেন্টস করো দ্রুত, মধ্যমানকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্যার বৃত্তির জন্য এটা থেকে কতবার কমন আসতে পারে? 100% একটা, ইনশাআল্লাহ। রুবাইয়া আক্তার হয় নাই। মধ্যমানকে কি দ্বারা প্রকাশ করা হয়? হ্যাঁ, রাদিয়া কাশফি কারেক্ট, xi দ্বারা। গুড, ঠিক আছে, xi। তার মানে xi আমি কেমনে বের করছিলাম বলো তো? এই যে সোজা 61 যোগ 70 ভাগ হইতেছে 2, অর্থাৎ 131 ভাগ 2, তার মানে 65.5। শেষ। কয় মার্ক পেয়ে গেলাম আমি? দেখো একটা ম্যাথ শেষ, মানে আমার 2 মার্ক কনফার্ম। মার্ক কাটার কোনো চান্স আছে? কোনো চান্স নাই। খ নম্বরে আসো, সারণী হতে গড় নির্ণয় করো। গড় নির্ণয় করতে হবে সারণী থেকে। এটা কি ধরনের সারণী? বিন্যস্ত সারণী। বিন্যস্ত সারণীর ক্ষেত্রে কি বলছি? গড় নির্ণয়ের প্রথম সূত্র কি? সূত্র হচ্ছে সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n। ক্লিয়ার? ওকে, তাহলে আমাকে এখন কি করতে হবে? এখন আমাকে সামেশন অফ fi এবং xi বের করতে হবে। এখন ধরো আমি যদি এই পুরাটা ম্যাথ করতে যাই এখানে, তাহলে তো গ্যাঞ্জাম বাজে যাবে। আচ্ছা আমি তাও করবো, সমস্যা নেই। এখন একটা জিনিস দেখো, মূলত এই যে fi, এটা তো আমরা জানি যে 4, 9, 10, 15 এগুলা কি fi, ঠিক না? তাহলে আমাকে xi টা বের করতে হবে। আমি একটা কাজ করি, আমি এই উপরে একটা ছক বানাই, ঠিক আছে? তোমরা পরীক্ষা হলে সাজাই গুছাই লেখো। ওকে, ধরো 31 আর 40 কত? 71 ভাগ 2 বের করছি কত? 65.5। তাহলে এইটা তো তুমি 65.5 পাইছো, তাহলে চিন্তা করে দেখো এইখানে গ্যাপ কত? 10, তারপরে গ্যাপ কত? 10, সবগুলোর গ্যাপ 10। তার মানে এইটা যদি 65.5 হয়, এরপরটা 75.5, এরপরটা 85.5, এরপরটা 95.5, 105.5, 115.5, 125.5। কোনো সমস্যা নাই, মানে ভুল হওয়ার কোনো চান্স নেই, 100% শিওর এটা। তাহলে এইটা কি? fi আর এইটা কি? xi। তাহলে এই fi xi গুণ করবা, গুণ করে আবার মনে করো নিচে একটা ছক তৈরি করলাম, ঠিক আছে? তাহলে এইখানে একটা fi xi পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো, এখানে, এইখানে 1 2 3 4 5 6 7, এই 7টা fi xi তারপরে যোগ করব, যোগ করে পাশে লিখবো টোটাল বা মোট, দেন ভাগ করবো কত দিয়ে? তো সামেশন অফ fi xi তো আমি বুঝলাম যে স্যার এটা হচ্ছে fi, সরি কই গেলাম, আহা এটা xi না রে, কি লিখতেছি, এটা xi আর এটা হচ্ছে fi। তো fi টা আমি বুঝলাম যে সামেশন অফ fi xi, তো আমি বুঝলাম যে এই সিস্টেমে আসবে। এনটা কি? এনটা হচ্ছে এই যে fi যেটা বলতেছি, গণসংখ্যা যেটা বলতেছি, এই টোটাল গণসংখ্যার যোগফলই হচ্ছে fi। দ্যাট মিন্স 4 যোগ 9 যোগ 10 যোগ সবগুলা যোগ করতে হবে।
9 আর 4 13, 23, 33, 38, 48, 47, 55 আর 5 60। তার মানে এখানে যা পাবা সামেশন অফ এফ আই এক্স আই সেটাকে 60 দিয়ে ভাগ করলে যা হবে দ্যাট ইজ কল্ড গড়। ভুল হওয়ার কোনো চান্স আছে, খালি ক্যালকুলেটর টিপবার মারবা। ঠিক আছে, পাইলাম আরো 4। এখন কথা হচ্ছে উপরের উপাত্ত থেকে আয়ত লেখ অঙ্কন করতে হবে। এভাবে এরকম করে কেন, ওকে মুছে দেই আগে। এরকম করে মুছতে গেলে তো সারাদিন লাগবে। ওকে, এখন আয়ত লেখ অঙ্কন করতে হবে। দেখো আমি কিন্তু 6 মার্ক পাইছি, ঠিক আছে। এখন আয়তলেখ জিনিসটা কি? আয়তলেখ জিনিস আমি যখন গ্রাফে বসাবো, আয়তলেখ গ্রাফে বসাইতে গেলে কি লাগবে? আমরা অনেকেই মনে করো এটা ভুল করি, পরীক্ষায় ভয়ে আঁকাই না, কিন্তু সবচেয়ে সহজ আয়তলেখ। কিভাবে দেখো, আয়তলেখ তুমি করতে গেলে তোমাকে সবচেয়ে প্রথমে যেটা প্রয়োজন হবে, মনে করো আমি এটা গ্রাফ পেপারে কল্পনা করি আগে। হ্যাঁ, এইটা হচ্ছে গ্রাফ পেপার। গ্রাফ পেপারের ক্ষেত্রে আমরা কি করি, একটা এক্স অক্ষ ধরি আর একটা কি করি, ওয়াই অক্ষ ধরি, ঠিক না? এই এক্স অক্ষের ক্ষেত্রে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। হোয়াট ইজ অবিচ্ছিন্ন শ্রেণীসীমা? আসতেছি, এটা মনে রাখো। এন্ড এই ওয়াই অক্ষ বরাবর তুমি বসাবা হচ্ছে গণসংখ্যা। গ্রাফ পেপারে মান তো আমরা সবাই বসাতে পারি, ঠিক না? ওকে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকবে নিচে। জাস্ট তুমি যদি এইটুকু মনে রাখতে পারো যে আয়তলেখ অঙ্কন করার জন্য আমার নিচে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর বাম পাশে থাকবে গণসংখ্যা, ঠিক আছে। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কি জিনিস আর বিচ্ছিন্ন শ্রেণীসীমা কি জিনিস? দেখো এখানে 31 থেকে 40, 40 এর পর কত? 41। তার মানে কি গ্যাপ আছে, 41 মাইনাস 40, ঠিক না? কত? 1। দ্যাট মিনস এটা বিচ্ছিন্ন শ্রেণীসীমা। দেখো 50 এর পর 51, 60, 61, 70, 71, 80, 81, 91, তার মানে কি গ্যাপ আছে। এবং এই যে গ্যাপ আছে এইটাই হচ্ছে তোমার বিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমাকে এমন সিস্টেমে নিয়ে আসতে হবে যেন এই বিচ্ছিন্ন না থাকে, অবিচ্ছিন্ন হয়। অবিচ্ছিন্ন মানে কি একই থাকবে। এখন এইটা কিভাবে পসিবল, এইটা করে কেমনে? একদম সহজ জিনিস। আচ্ছা, এটাকে যদি কোনোভাবে নোট করে নিয়ে যাওয়া যায় তো খুব ভালো হইতো। আচ্ছা, দরকার নাই। আচ্ছা, এখন দেখো এইটাকে আমি যদি এখন অবিচ্ছিন্ন করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, তুমি যখন পরীক্ষার হলে লিখবা, ধরো এইভাবে পরীক্ষা হলে আমরা কিভাবে করব, পরীক্ষা হলে আমরা কিভাবে করব, এরকম না থাকবে বিষয়টা। আচ্ছা, পরীক্ষা হলে আমরা কাজ করি কেমনে, এইভাবে আমি তো দেখাই দিই এখানে, ঠিক আছে। প্রাপ্ত নম্বর, গণসংখ্যা, আচ্ছা মধ্যবিন্দু, গণসংখ্যা, তারপর হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। ওকে, ঠিক আছে, আমি একবারে দেখাই। সবচাইতে ভালো প্রসেস কি জানো? পরীক্ষার হলে আমি কোনো জ্ঞানজামে যাব না। আমার কথা হচ্ছে একটা কোশ্চেনে আমার 10 মার্ক। আমি এইটা নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন থাকে যে স্যার আমি মানে কি করব, কয়টা বক্স হবে, কয়টা ঘর হবে, জ্ঞানজাম বাদ। আমি এমন একটা বক্সের প্ল্যান মাথায় রাখবো, ওইটা দিয়ে সব হবে। ওইটা আমার ইনফরমেশনের টেবিল। এবার আমার যা করা লাগবে আমি ওই টেবিল থেকে করবো। আমার একটু কাজ বেশি করতে কোনো প্রবলেম নাই, তাতে যদি আমার 10 মার্ক ইনশিওর হয় এন্ড মাথা থেকে বোঝা কমে যে কোনটা বের করার জন্য কয়টা বক্স লাগবে, ওই প্রেশারটা কমতে হবে। কিরকম লাগবে? তুমি প্রথমে দিবা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, কি দিবা? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সীমা, তুমি যাই দাও দিলা, সমস্যা নেই। এরপরে তুমি দিবা হচ্ছে মধ্যমান, কি দিবা? মধ্যমান। আচ্ছা, তারপর তুমি দিবা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন কথা হচ্ছে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এত করতে গেলে আবার জ্ঞানজাম আছে। তো তুমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা দিবা তখন যদি তোমার কোশ্চেনে আয়তলেখ অঙ্কন করতে বলা হয়। দেখো আমার শুধু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তখনই দরকার যখন আমার কোশ্চেনে আয়তলেখ বের করতে বলবে। ভালো করে মনে রাখো, আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তখনই দরকার যখন আমার কোশ্চেনে আয়তলেখ বের করতে বলবে। সো যদি আমি দেখি কোশ্চেনে আয়তলেখ বের করতে বলে নাই, তাহলে তুমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখবো না। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে গণসংখ্যা। কি থাকবে? গণসংখ্যা। গণসংখ্যা এরপরে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। কি? ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, এই ক্রমযোজিত গণসংখ্যা, আচ্ছা দেন হচ্ছে তোমার এফআই এক্সআই। এই পুরা কয়টা টেবিল হয়েছে দেখো, 1 2 3 4 5 6।
টেবিলটা লিখে ফেলো, ঠিক আছে? এর মধ্যে থেকে তুমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এইটা তুমি তখনই লিখবা শুধু যখন তোমার আয়তলেখ অঙ্কন করতে বলবে। অর্থাৎ শুধুমাত্র যদি আয়তলেখ অঙ্কন করতে বলে কোশ্চেনে এবং তুমি ক খ দেখতেছো যে গ নাম্বারে আয়তলেখ আছে, তখনই শুধুমাত্র তুমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখবা, তাছাড়া দরকার নাই। ওকে, এবার আসো কয়টা, 1 2 3 4 5 6 7। আচ্ছা আমি অতগুলা করবো না, আমি ধর তোমাকে 3-4টা করে দেখাই। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। এরপর বলছে মধ্যমান 71, তাহলে পরে 65.5, 75.5, 85.5, 95.5। মেন যেটা পয়েন্টে আসছিলাম যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি, এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে তুমি কি করবা? দেখো এইটা তোমার শ্রেণীসীমা 31 থেকে 40, এই 31-এ কি করবা? 5.5 কমাই দিবা, আর 40-এর ক্ষেত্রে 0.5 বাড়ায় দিবা। 31-এর ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে 0.5 কমাই দিবা, আর পরেরটার ক্ষেত্রে 0.5 বাড়ায় দিবা। 31 থেকে আমি যদি 0.5 কমাই দেই তাহলে কত হয়? 30.5। আর 40-এ যদি 0.5 বাড়ায় দেই তাহলে কত হবে? 40.5। কিভাবে? তাতে কি ঠিক থাকে? দেখো 31 আর 40 যোগ করলে কত হয়? 71। 30.5 আর 40.5 যোগ করলে কত হয়? 71ই হয়। নেক্সট আবার তাহলে 41-এর ক্ষেত্রে এখানে আবার কি করব? 0.5 কমাই দিব, তার মানে কত? 40.5, আর এটা হবে তোমার 50.5। তাহলে এইটা হবে 50.5, এখানে কত? 60, তার মানে 60.5। তাহলে এখানে কত আছে? 61, তার মানে এটা হবে 60.5, আর ওইদিকে হবে 70.5। স্যার লাভ কি? লাভটা হচ্ছে এইখানে 31 থেকে 40, 40-এর পর ছিল 41, অর্থাৎ বিচ্ছিন্ন ছিল, একটা শ্রেণীসীমার সাথে আর একটা শ্রেণীসীমার কোনো কানেকশন ছিল না। কিন্তু এখানে দেখো এই শ্রেণীসীমার লাস্টে হচ্ছে তোমার 40.5, আবার এই শ্রেণীসীমা শুরু হয়েছে 40.5 থেকে, আবার এই শ্রেণীসীমা শেষ হয়েছে 50.5-এ, এইটা শুরু হয়েছে 50.5-এ। দ্যাট মিনস দে আর কানেক্টেড উইথ ইচ আদার, এন্ড দিস ইজ কল্ড অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এইটা আমার দরকার তখন যখন আমার আয়তলেখ অঙ্কন করতে বলবে, আদারওয়াইজ এই ছক আমি তৈরি করব না, মানে এই কলামটা তখন আমি তৈরি করব না। আসো এবার গণসংখ্যা। গণসংখ্যা কি কি? 4 9 10 15, ঠিক আছে? এরপরে ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা ক্রমযোজিত গণসংখ্যা দরকার নাই, মানে এইটার কাজ কি? ক্রমযোজিত গণসংখ্যার কাজ আমি একটু দেখাই দিই, বাই চান্স যদি পরীক্ষায় বলে। এর অ্যাকচুয়ালি কোনো কাজ নাই। এই যে এটা 4 আছে, তুমি ঠিক তার ডান পাশে 4ই লিখবা, তারপরে এইটার সাথে এটা যোগ হবে, 9 আর 4 কত হয়? 13। এই 13-এর সাথে তারপরের যে গণসংখ্যা সেটা যোগ হবে, কত হয়? 23। 23-এর পর তার পরের গণসংখ্যা যোগ হবে, কত হয়? 38। এইটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই, এইটা না দেওয়াই উত্তম, যদি পরীক্ষায় না চাই, অনেক সময় চাই এই আর কি। তাহলে এবার দেখো এই গণসংখ্যা মানে কি? fi, আর মধ্যমান মানে কি? xi। এইবার তুমি এইখানে এই মধ্যমান আর এই গণসংখ্যা গুণ করে একটা মান পাবা প্রত্যেকটার ক্ষেত্রে, দেন নিচে এইখানে যোগ করে কি পাবা? fi xi এর সামেশন। তার মানে এই একটা ছক তুমি যদি তৈরি করো তাহলে তুমি এখান থেকে কি নির্ণয় করতে পারতেছো? দেখো এখান থেকে তুমি বের করতে পারবা হচ্ছে গড় নির্ণয় করা, ঠিক না? ওই যে সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n। এখান থেকে তুমি বের করতে পারবা কি? আয়তলেখ। এবার আসি আয়তলেখে আমি কি করতেছিলাম। আয়তলেখের ক্ষেত্রে আমি বলতেছিলাম এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এইটা বসবে তোমার x অক্ষ বরাবর, এবং গণসংখ্যা এইটা বসবে y অক্ষ বরাবর। তার মানে এখানে ধরো এই মানটা হচ্ছে 30.5, এটা হচ্ছে 40.5, 50.5, 60.5, ঠিক আছে? আর এদিকে মনে করো কত কত আছে, 2 4 6 8 10 12 14 16 এরকম, ঠিক আছে? তাহলে 4 8 12 16 20, ঠিক? ওকে, 30.5 থেকে কত দূর যাবে? 4 পর্যন্ত, তার মানে এই যে 4 আসলো। এবার 40.5-এ কত আছে? 13 আছে, তার মানে 13 কই? ধরো এই যে এখান থেকে উঠে যায় 13 এই পর্যন্ত আসে, যে 50.5। 50.5-এ কত আছে? 23, তার মানে ধরো এই যে উঠে যায় এই যে, দেন একটু ডিজাইন করে দিবা, শেষ। এটাই হচ্ছে আয়তলেখ। শুধু আমাকে খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ছাড়া এটা তৈরি করা যাবে না। দেখো তার মানে নিচে আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো, কোন অক্ষ বরাবর?
এক্স অক্ষ বরাবর আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো, এবং এই যে এই বরাবর আমি বসাবো হইতেছে তোমার গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর। বলো বুঝছো কিনা? তাহলে 2 4 4 10 মার্ক কিন্তু আমার একদম কনফার্ম, কিন্তু কোশ্চেন নাই। ঠিক আছে, তোমাদের কি আচ্ছা তরি বলছে খটা আরেকবার বুঝান প্লিজ। তরি খটা একেবারে সহজ, সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। ঠিক আছে, আচ্ছা চলো, এখানে বলতেছে যে উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো। দেখো আমাকে বলছে উপাত্তগুলোর পরিসর নির্ণয় করতে। আমি কি বলছিলাম বলো তো? পরিসরের সূত্র কি বলছিলাম? পরিসরের ক্ষেত্রে আমি সূত্র বলছিলাম, আমি এভাবে ম্যাথ করব। ধরো একদম পরীক্ষার কথা আমি চিন্তা করি, পরিসরের সূত্র হইতেছে তোমার সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ হইতেছে 1। আচ্ছা এখন আমাকে কি করতে হবে? এই যে ডাটাটা দেওয়া আছে অবিন্যস্ত ডাটা, এখান থেকে সর্বোচ্চ মান কত সেটা আমাকে বের করতে হবে। 88 এর উপরে কি আছে? না, নাই। তাইলে 88 মাইনাস সর্বনিম্ন মান কত দেখি। 54 42 পাইলাম, 42 এর কম 38 পাইলাম, 38 এর কম 36 পাইলাম, 36 এর কম আর নাই। তাহলে 36 যোগ 1 তাহলে কত হয়? 2 52 যোগ 1, তার মানে পরিসর হইতেছে কত? 53। পরিসর কত? পরিসর 53। ঠিক আছে, ওকে। কি ঘটনা? ওকে নেক্সট যাই আমরা। এই যে এবার এই উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করে আমাকে বলো তোমরা, এইটার মধ্যক নির্ণয় করে জানাও। কে বলছো হচ্ছে 115। তাকে 115 তো কোনো ইয়েই নাই এখানে, মানে সংখ্যাই নাই। দেখছো, মানে ক্লাস করো, মানে যেটা বলি যে ভুল করবা এই জায়গায়, ওই জায়গাতে যাই ভুল করে, মানে ক্লাসে বসে ওই জায়গাতে ভুল করে, তাহলে পরীক্ষা হলে কি করবা? আমি বারবার বলছি যে ওই যেটা বের করবো অততম পদ বা মানে ওই রকমের হিসাব আসবে, ওই জায়গাতেই ভুল করছে বললাম। আচ্ছা দীপান্বিতা 65, আমি আসলে জানি না কত। সবার অ্যান্সার দেখলে তাহলে বুঝতে পারবো যে তোমারটা ঠিক না রাইট, আমি আসলে জানি না। দেখি আর কে করছো? এতক্ষণ লাগে নাকি এটা করতে? 65, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে 65। ওকে ওকে ডান, তাহলে আমি বুঝতেই পারছি, সবাই বুঝছো। তাহলে এবার বলো প্রচুরক কত? দ্রুত দ্রুত। রাদিয়া 2টা প্রচুরক হয় না কোনো সময়। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, বুঝতে পারছি রাদিয়া, হ্যাঁ ঠিক আছে, তুমি 2, হ্যাঁ ঠিক আছে, ওকে সবাই পারছো, গুড গুড গুড, ভেরি গুড। ওকে তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। ঠিক আছে, কারণ আমি করতে অনেক সময় লাগে হুদাই হুদাই। এই যে শ্রেণী ব্যবধান 5 ধরে সারণী থেকে গড় নির্ণয় করো। এইটার কি করতে হবে? তোমাদের কারো কোনো আইডিয়া আছে? যার আইডিয়া আছে সে একটু হ্যান্ড রেজ করো, দেখি তার কথা শুনবো। যার আইডিয়া আছে হ্যান্ড রেজ করো যে এইটা এভাবে করতে হবে। শ্রেণী ব্যবধান 5 ধরে সারণী তৈরি করে সারণী থেকে গড় নির্ণয় করো। এই একটা ম্যাথ, এই ম্যাথটা হবে আজকে শেষ ম্যাথ, এরপর আরেকটা টপিক দেখাবো আর কি। বাট এই একটা ম্যাথ সলভ করতে পারলেই সব মনে করো ক্লিয়ার। যে পারবা সে হ্যান্ড রেজ করো। এনিওয়ান? কোন সময় হ্যান্ড রেজ করে করে বসে থাকে। ওকে রুবাইয়া আক্তার, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। রুবাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ। রুবাইয়া বলো তো কি করতে হবে? প্রথমে হচ্ছে পরিসর বের করতে হবে, পরিসর বের করে পরিসর, তারপরে হচ্ছে শ্রেণী সংখ্যা বের করতে হবে, শ্রেণী সংখ্যা বের করে ছক আঁকাতে হবে, সারণী তৈরি করতে হবে যে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, এসএস, মধ্যমা,
তারপরে হচ্ছে সব বের করার পর তারপরে গড় সমান সমান সলিউশন এফ এর ভাগ এম। শাবাশ। তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আরো আছে নাকি? না স্যার এটা, তারপরে উত্তর বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, উত্তর বের। শাবাশ রুবাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেক ভালো বলছো, ঠিক আছে। তবে ও যে স্টেপ গুলো বলছে আমি একটু লিখি, ঠিক আছে। এখানে দেখো, হ্যাঁ, এখন আমি কিন্তু বলছিলাম যে এটা কি অবিন্যস্ত উপাত্ত, কিন্তু তুমি এখান থেকে গড় বের করতে পারবে না। কারণ কি, তোমাকে বলে দিছে এখানে শ্রেণী ব্যবধান 5 ধরতে হবে তোমাকে। শ্রেণী ব্যবধান কি রে, শ্রেণী ব্যবধান 5 ধরতে হবে এবং এই অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করতে হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমি পরিসর বের করব। কি বের করব? পরিসর বের করব, ঠিক আছে। এখন পরিসর বের করি, দেখি। সবচাইতে আমরা তো বের করছিলাম, ঠিক না? কত জানি, আচ্ছা পরিসর কত বের করছিলাম মনে আছে তোমাদের? তিপ্পান্ন। ওকে, ঠিক আছে। পরিসর হচ্ছে ক্যাটাগরি দিলাম, হ্যাঁ, অত সময় নাই। পরিসর হচ্ছে 53। এরপরে আমরা বের করবো হচ্ছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা কত বলছিলাম? শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে তোমার উপরে থাকবে হচ্ছে পরিসর আর নিচে থাকবে শ্রেণী ব্যাপ্তি। মূলত এই যে দেওয়া আছে, দেখো শ্রেণী ব্যাপ্তি কত? 5। তাহলে আমার কাজ হচ্ছে 53 ভাগ 5, তাইলে কত হয়? ধরো 10.36। তাহলে আমি কত ধরবো? 11টা পাবো আমি। ওকে ফাইন, যাই হোক, এখন ইন ডিটেলস আর যাওয়া যাবে না। আমি আমার কাজ এই যে আমাকে বের করতে বলছে গড়। এবার তুমি চিন্তা করবে প্রথমেই যে গড়ের জন্য আমার কি কি দরকার। গড়ের জন্য আমার দরকার হচ্ছে মধ্যমান, মানে xi, আর দরকার কি fi, এবং লাস্টে কি থাকে? fi xi। তার মানে 4টা কলাম। তাইলে এখানে হবে শ্রেণী ব্যাপ্তি, তারপরে হবে তোমার মধ্যমান, তারপরে গণসংখ্যা। তাইলে এই যে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণীসীমা যা লেখো লেখো, মধ্যমান xi, তারপর তোমার হচ্ছে গণসংখ্যা fi and then fi xi। এবার বরাবর। এখন কথা হচ্ছে এইবার আমি কি কাজ করব? ধরো আমি এরকম অনেকগুলো পাবো। এখানে আমাদের হচ্ছে লোয়েস্ট মান ছিল মনে হয় 36, ঠিক না? টপ ছিল হচ্ছে 88 আর লোয়েস্ট ছিল হচ্ছে, লোয়েস্ট কত ছিল? 36 না? 36। তার মানে শ্রেণী ব্যাপ্তি কত বলছে? 5। এবার আমাকে অ্যান্সার দাও, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে আর লোয়েস্ট মান হচ্ছে 36, তার মানে আমার খেলা হবে 36 থেকে 36 যোগ 5 কত? 41। কোশ্চেন হইতেছে ঠিক আছে কিনা শ্রেণী ব্যাপ্তি 36 থেকে 41, ঠিক আছে? আমি যে 36 থেকে 41 লিখছি এটা কি ঠিক আছে? 36 থেকে 40 হবে, এই জায়গাটাতে অনেকেই ভুল করে, ঠিক আছে। মানে এই যোগ বিয়োগ বা এই 5-এর পরিসর তোমার ওই 5 যোগ বিয়োগ করার মতো না। এখানে আমাকে এই যে 36 লিখছি না, এটা কাউন্ট করতে হবে গোনায়। তাহলে 36, 37, 38, 39 এবং 40, ঠিক আছে। তাহলে আমি কি হবে? 40। তারপরে 41 থেকে 46, সরি 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60। এইভাবে আমি কত পর্যন্ত যাবো বলো তো? আমি যাবো 88 পর্যন্ত, মানে 90 পর্যন্ত, এটা যা ঠিকবে। এখন কথা হচ্ছে এই গণসংখ্যা কি জিনিস। তার মানে এই 36 থেকে 40 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে কয়টা সংখ্যা এই জায়গাটাতে আছে, এইটা আমাকে বের করতে হবে। এইটার জন্য তুমি যেটা করবা, পরীক্ষা হলে আমরা কি করি? বারবার গুনতে থাকি, ঠিক আছে। এই গোনাগুনির চাইতে আমার কাছে সবচেয়ে যেটা ভালো মনে হয়, তুমি কয়েকটা মার্কিং করবা। কিরকম? ধরো আমি 36 এর 40-এর মধ্যে কয়টা আছে, ঠিক আছে, এইটা আমি কি করব? গোল দাগ দিব। তাইলে এই যে 38 গোল, 36 গোল দিছি, আর নাই, তার মানে 2টা। এরপরে মনে করো আমি কি করব? 41 থেকে 45, তাইলে আমি দেখতে ইচ্ছে হচ্ছে 45 কই আছে? 42। কি করলাম? এই যে ডান দিক থেকে বাম দিক বরাবর টান দিলাম, ওকে 42। এই যে 44, তারপরে কত? 41, সরি এটা 40 আর একটা আছে তো, 40 গোল দিতে হবে।
42 থেকে 45 আর নাই। তারপরে 46 থেকে 50 দেখি। এখন গোল দিছি, ডান দিকে দিছি, এবার আবার বাম দিকে টান দিব, ঠিক আছে? তাইলে 46 দিলাম, 46 থেকে 50, 50, 50, 46, 50 দিলাম। এই যে এইরকম করে দাগ দেওয়ার সুবিধা কি? এইভাবে তুমি যখন 5টা 6টা বিভিন্ন চিহ্ন দিবা, একটা গোল দিলে, একটা ডানে দিলে, একটা বামে দিলা, একটা মনে করো ক্রস চিহ্ন দিলা, একটার উপর এরকম তীর চিহ্ন দিলা, লাভ হইতেছে তুমি যদি কোনোভাবে জাস্ট কোনোভাবে যদি মনে করো 145 এখানে মনে করো 8টা হবে, তুমি কি করছো 7টা বের করছো, 8টার জায়গায় তুমি 7টা বের করছো। তুমি ভাবতেই পারো যে স্যার একটা ভুল, একটা কম বেশি কি হয়েছে? এই একটা কম বেশির জন্য তোমার পুরো অ্যান্সারের মানে ভুল আসবে এবং তুমি পুরো 4 মার্কের পরিবর্তে পাবা 0। সো এই ভুল করা যাবে না। এইটার জন্যই আমার কথা হচ্ছে আমি এইভাবে করব। করার পরে আমি আবার চেক দিব, যেমন গোল ধরছি কয়টা আছে, 1টা 2টা 3টা, তাহলে 36 চলে 3টা থাকবে, আমি চেক দিব ঠিক আছে কিনা। এবং অন্য কোনো সংখ্যা যেগুলো 36 40 মধ্যে পড়ছে সেইটা আবার আমি ডানে বামে টিক দিয়ে ফেলছি কিনা, অন্য কোনো জায়গায় চলে গেছে কিনা, এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যখনই তুমি এই অবিন্যস্ত উপাত্ত থেকে, সবচাইতে বেশি গ্যাঞ্জাম বাঁধে এই ম্যাথের ক্ষেত্রে, এই অবিন্যস্ত উপাত্ত থেকে এই গণসংখ্যা সারণী তৈরি করে যখন করতে যাওয়া যায় তখনই গ্যাঞ্জাম বাঁধে, সময় সবচাইতে বেশি লাগে এটাতেই। সো এই ম্যাথ আসলে বা এই সিস্টেমের ম্যাথ আসলে সবসময় চেষ্টা করবে ভালো করে খেয়াল রাখার, ঠিক আছে? ওকে, তাইলে আমরা কি কি শিখলাম একটু চিন্তা যদি করো তুমি, দেখো সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত কি, অবিন্যস্ত উপাত্ত কি, পরিসর কি, শ্রেণী সংখ্যা কেমনে বাইর করতে হয়, তারপরে গড় নির্ণয় করতে হয় কিভাবে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয় করা শিখছি, প্রচুরক নির্ণয় করা শিখছি, আয়তোল্লেখ কিভাবে বের করতে হবে, আয়তোল্লেখ বের করতে গিয়ে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে বের করতে হবে সেটা আমরা শিখছি। একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে এখন তোমার দেখবো আমরা, সেটা হচ্ছে পাই চিত্র, ঠিক আছে, বা পাইলেখ, আয়তলেখ, পাইলেখ, তুমি যেটাই বলো না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। এইটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে দেখি, আচ্ছা হ্যাঁ দেখাই। মনে করো এইখানে যে আয়তলেখ অঙ্কন করতে বলছে না, তুমি কল্পনা চিন্তা করো যে এটা আয়তলেখ না বলে এইটা ধরো বলছে হচ্ছে পাই চিত্র। পাই চিত্র আরো বেশি সহজ। তোমাকে যখন পাই চিত্র আঁকাইতে বলবে, আয়তলেখের ক্ষেত্রে তুমি গ্রাফে বসাইছো, ঠিক না? পাই চিত্রের ক্ষেত্রে তোমাকে একটা বৃত্ত আঁকাইতে, আচ্ছা আমি এটা আঁকাইতেছি কেন, আচ্ছা নোটবুক নোটপ্যাড নাই তো এখানে হাতে আঁকাই। হ্যাঁ, মনে করো এটা একটা বৃত্ত হয়েছে, বৃত্ত ডিম হয়েছে, আচ্ছা হইলো, ঠিক আছে। মনে করো এটা একটা বৃত্ত, এই বৃত্তের মোট মান কত? 360 ডিগ্রি, ঠিক না? আমরা তো জানি একটা যে বৃত্তের মোট কোণের মান 360 ডিগ্রি, একদম ঐকিক নিয়মের মধ্যে হচ্ছে পাই চিত্র। এর থেকে সহজ দুনিয়াতে আর কিছু নাই। মনোযোগ দিয়ে শোনো, এটা কিসের মান? এই যে 4, 9, 10, 15 এগুলো হচ্ছে গণসংখ্যা বা এফ আই এর মান, ঠিক না? গণসংখ্যা বা এফ আই এর মান, এগুলো আমরা যোগ করব। 9 আর 4 13, 13 আর 10 23, 38 আর 9 47, 55 আর 5 60। এই মোট গণসংখ্যা বা মোট এফ এর যেই মান বা এফ আই এর যেই মান কত হয়েছে? 60। তার মানে এই টোটাল গণসংখ্যার জন্য, ঠিক আছে, তোমার এই টোটাল গণসংখ্যার জন্য তোমার পাই চিত্রে জায়গা আছে হচ্ছে 360 ডিগ্রি। এখন অন্য কোনো ম্যাথ দেওয়া থাকলো, যেই ম্যাথে এই এফ আই এর সমষ্টি হচ্ছে 120, তাতেও কোনো সমস্যা নেই। তার মানে হইতেছে এই 120 জনের জন্য জায়গা আছে 360 ডিগ্রি। পাই চিত্রে আমাকে কি করতে হবে? পাই চিত্রে আমাকে যেটা করতে হবে, যে আমি যদি এই ম্যাথের ক্ষেত্রে চিন্তা করি, তাইলে এই 60 জনের জন্য জায়গা আছে 360 ডিগ্রি, তাইলে একজনের জন্য জায়গা আছে কত? একদম ঐকিক নিয়মে
60 জনের জন্য জায়গা আছে। আবার এটা আবার কি কয়, পরীক্ষার হলে আবার এমনি বাইর করতে যায় না সবগুলা, এটা আমি তোমাকে বোঝানোর জন্য দেখাইতেছি। 60 জনের জন্য জায়গা আছে 360 ডিগ্রি, তাহলে একজনের জন্য 360/60। এখন দেখো এই যে এই রেঞ্জ 31 থেকে 40 শ্রেণীব্যাপ্তি, এই শ্রেণীব্যাপ্তির মধ্যে আছে কয়জন? 4 জন। তার মানে সুতরাং 4 জনের জন্য জায়গা আছে 360 গুণন 4/60, তাহলে 0 0 কাটা, 6 ছক 36, 4 ছক 24 ডিগ্রি। দ্যাট মিনস তুমি এই 4 এর নিচে লিখবা 24 ডিগ্রি। সেম ভাবে আমাকে 9 এর জন্য বের করতে হবে। তাহলে কি হবে দেখো, একজনের জন্য কত? একজনের জন্য হচ্ছে কাটাকাটি করলে 6 ডিগ্রি, ঠিক না? তাহলে 9 জনের জন্য হবে তোমার 54 ডিগ্রি, 10 জনের জন্য হবে 60 ডিগ্রি, 15 জনের জন্য হবে 90 ডিগ্রি, এই 9 জনের জন্য 54 ডিগ্রি, 8 জনের জন্য 48 ডিগ্রি, 5 জনের জন্য 30 ডিগ্রি। এবার স্যার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে এই যে বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্র ধরে ধরে মান বসানো। ধরো আমি এর জন্য মান বসাবো 24 ডিগ্রি, আমি আঁকাইলাম। এই যে এইটা হচ্ছে 24 ডিগ্রি এবং এর রেঞ্জ হচ্ছে 31 থেকে 40। 41 থেকে 50 কত? 54 ডিগ্রি। তখন কিন্তু আমি এখান থেকে মাপবো না, আর তখন আমি এইটাকে ধরবো হচ্ছে বেস বা ভূমি। এই জায়গাতে আমি আবার আঁকাবো হচ্ছে 54 ডিগ্রি। ধরো এইটা হচ্ছে তখন 54 ডিগ্রি, এর মান 41 থেকে 50 রেঞ্জের মধ্যে। তারপর কত আছে? 60 ডিগ্রি। তখন আবার এইটাকে বেস ধরবো আমি, অর্থাৎ চাঁদাটা যে আমি বসাবো, চাঁদার নিচের যেটা সেটা এখানে বসবে। আহা, বুঝতে পারছো? চাঁদার যে নিচেরটা সেটা এখানে বসবে, বসার পরে আবার তুমি মনে করো এরকম করে আঁকাইলা, এটা হচ্ছে 60 ডিগ্রি। এইভাবে প্রত্যেকটা মান তুমি বসায় দিবা। এই কাহিনী যে এটা এত ডিগ্রি, 60 ডিগ্রি পর কত আছে? 90 ডিগ্রি, 58 ডিগ্রি, যাই আছে আছে আর কি। এই যে হয়ে গেল পাইচিত্র। এবার বলো, এর চাইতে সহজ কিছু আছে? আর এই আয়তলেখের পাইচিত্র, এর চাইতে সহজ কিছু নাই এই আয়তলেখ বা পাইচিত্র থেকে। হ্যাঁ, পাইচিত্র অনেক 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 ইজি, ঠিক আছে? এবার লাস্ট একটা সূত্র আমি দেখাই দিব। ধরো এইখানে এইটা দেওয়া আছে, অর্থাৎ এই সংখ্যা দেওয়া ছিল, আর হচ্ছে তুমি কোণের মান বের করছো। যদি উল্টা হয়, যদি মনে করো তোমার কোণের মানই দিয়ে দেয় যে পাইচিত্রে কোণের মান হচ্ছে তার 24 ডিগ্রি, ছাত্র সংখ্যা কত? অথবা পাইচিত্রে এর মান 64 ডিগ্রি, ছাত্র সংখ্যা কত? অর্থাৎ এখানে ছাত্র সংখ্যা দিছে না, ছাত্র সংখ্যা না দিয়ে এখানে দিল হচ্ছে কোণের মান। দেওয়ার পর তোমাকে বললো যে প্রত্যেকটার ক্ষেত্রে তুমি ছাত্র সংখ্যা বের করো। তখন তুমি কি করবা? তখন তুমি কি করিবে? ওকে, তখন আমি যাহা করিব তা হচ্ছে, লিখে নাও, শিক্ষার্থীর সংখ্যা সমান সমান লেখো লেখো, শিক্ষার্থীর সংখ্যা সমান সমান, ঠিক আছে? ওকে স্যার, অবিন্যস্তকে বিন্যস্ত করে নিব, তাহলে তো সহজ হয়। অবিন্যস্তকে বিন্যস্ত, হ্যাঁ অবিন্যস্তকে বিন্যস্ত করে নিব, তাহলে সহজ হবেই। নির্ধারিত কোণ যোগ মোট শিক্ষার্থী ভাগ করব হচ্ছে 360 ডিগ্রি দিয়ে। ওকে, এইটাই ছিল তোমাদের সাথে আমার আজকে এই তথ্যপাত্য ক্লাসের রিভিশন ক্লাস। আমি চেষ্টা করছি প্রত্যেকটা টপিকস ক্লিয়ার করার, ঠিক আছে? আমি জানি না কতটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের বা কতটুকু উপকার হয়েছে। ক্লাস শেষে হইচই করার কোনো দরকার নাই, আমি এখানে আছি, এটা তো স্টুডিও রুম, ঠিক না? এই রুম থেকে আমি আমার টিচার্স রুমে যাব, সেখানে যাওয়ার পরে আমার ল্যাপটপ অন করার পরেই আমি তোমাদেরকে 2টা পিডিএফ দিব গ্রুপে। একটা পিডিএফ এ থাকবে হচ্ছে 100টা এমসিকিউ, উত্তর সহ দেওয়া আছে, সমস্যা নাই। কিন্তু তোমার কাজ কি হবে? উত্তর মুখস্থ করা?
না, তোমার কাজ হবে ওই যে 100টা এমসিকিউ দেওয়া আছে, ওই 100টা এমসিকিউ এর প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা করে করে নিজে নিজে বোঝা যে কিভাবে হয়েছে, কেন হয়েছে। ট্রাস্ট মি, প্র্যাকটিস করবা, জীবনে পরীক্ষায় তুমি আটকাবা না ইনশাল্লাহ। এবং আরেকটা পিডিএফ থাকবে যেটাতে 10টা সিকিউ আছে, 10টা সিকিউ আছে, ওই 10টা সিকিউ তুমি সলভ করবা। এখন কথা হচ্ছে এইচডব্লিউ কি? এইচডব্লিউ হইতেছে এই যে সিকিউ এর যে ফাইল দিব সেইটার 1 এবং 2 নাম্বার কোশ্চেন, 1 এবং 2 নাম্বার প্রশ্নের ওই সিকিউ এর কোনো সমাধান করে দেওয়া নেই, সিকিউ এর সমাধান তুমি নিজে করবা, ঠিক আছে? সিকিউ এর 1 এবং 2 নম্বর প্রশ্নের সমাধান করে সবাই গ্রুপে দিবা। আর এই 100টা এমসিকিউ প্র্যাকটিস করবা, চিল্লে করা যাবে না, সবার জন্যই আছে, ফাইল আমি দিয়ে দিব গ্রুপে যাওয়ার পরে। ওকে, ডান। এবার একটু কমেন্টস করে জানাও, সরি, একটু কমেন্টস করে জানাও যে অ্যাকচুয়ালি ক্লাসটা কেমন হইলো, তোমরা যারা যুক্ত ছিলা। এইভাবে রিভিশন ক্লাস হইলে কি তোমাদের জন্য আসলে বেনিফিটেড, লাভ, or how is your feeling? Please give me review, honest review, no problem. You can say whatever you want, that doesn't matter, okay? শোয়েব আহমেদ, টাইম বাড়ানো দরকার। হ্যাঁ, টাইম তো বাড়ানো, এই যে দেখো 9টা 5 বাজে, ঠিক না? এমনিতে এক ক্লাসে একটা শেষ করতে গেলে, হ্যাঁ, প্রতিদিনই রিভিশন ক্লাস। তুমি তোমার রুটিনে যা দেখবা, ঠিক আছে, তোমার রুটিনে যা দেখবা তার সবই রিভিশন ক্লাস, এখন পুরোটা রিভিশন ক্লাস হবে। এন্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে হয়তো দেখবা কালকে থেকে তুমি আগের দিন জানতে পারবা রুটিনে হয়তো তোমার মানে 2টা ক্লাস, তো একটা ক্লাস দিবা বিকালে দেওয়া 4:30টার দিকে। এখন কথা হইতে পারে যে স্যার কেন না, আমি 4:30টায় স্কুলে থাকি, এই থাকি ওই থাকি। দেখো, যদি আমরা রাতে ক্লাস দিই তোমার 2টা, তাহলে প্রথমত কন্ডিশন মানে সমস্যা হয়, 2টা ক্লাস পরপর করতে হয়, এইটা একটা ব্যাপার। এক, দ্বিতীয়ত কথা হইতেছে যে তখন দেখা যায় বাংলা প্রথম বা বিজিএস এই ক্লাসগুলা বা ইংলিশ তোমার বোর্ডে হয় না, ল্যাপটপে করতে হয় আমাদের, স্বাভাবিক ব্যাপার, ঠিক না? তো এইটা থেকে বের হয়ে আসার জন্য আমরা বিকালেও ক্লাস রাখছি, একটা ক্লাস, ঠিক আছে, জানাই দেওয়া হবে রুটিনে যে কবে কোন ক্লাস বিকালে হবে, ঠিক আছে? তাতে লাভটা কি, তুমি ওই ক্লাসটা বোর্ডে করতে পারবা, যিনি টিচার থাকবেন উনি বোর্ডে পড়াবেন, বোর্ডে পড়াইলে টিচারের জন্য বোঝাইতে সুবিধা, তোমার জন্য কমিউনিকেট করতে সুবিধা। এমন হইতে পারে তুমি স্কুলে গেছো, প্রাইভেটে গেছো, সমস্যা নাই, তুমি পরে আসে রাতের বেলা যেই টাইমে ক্লাস তুমি করতে না, ফ্রিতে থাকতেছো, সেই টাইমে তুমি রেগুলার ক্লাসটা দেখে নিলা, ঠিক না? আমরা এটা ইনশিওর করব যে বিকালে যে ক্লাস হবে সেটা যেন রাত 8টা বা 8:30টার মধ্যে আপলোড হয়ে যায়, এটা আমরা ইনশিওর করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমাদের জন্যই করছি, যাতে পরীক্ষার আগে ল্যাপটপের চাইতে সবগুলা ক্লাস বোর্ডে হোক, যাতে ক্লাসগুলো ইফেক্টিভ হয় ভালো, ঠিক আছে? 1 আওয়ার কম হয়, 2 আওয়ার্স দেওয়া দরকার। আরে শোনা গো আমার, এই 2 ঘন্টা ক্লাস হ্যাঁ নেওয়া হবে, তোমাদের জন্য সব করা হবে। এখন 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট করা হয়েছে, তুমি শিওর থাকো আমিই নিব ইনশাআল্লাহ। তোমাদের বিজ্ঞানের উপরে ম্যারাথন ক্লাস নেওয়ার আমার খুবই শখ আছে, ইচ্ছা আছে, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। আমার প্ল্যান আছে এরকম যে যাক 2-3টা অধ্যায় রিভিশন হোক, দেন আমি একদিন ধরো 6টায় শুরু করবে, একদম রাত 9টা পর্যন্ত, 3 ঘন্টা একটানা, হয়তো 3টা অধ্যায় বা 2টা অধ্যায় এট এ স্ট্রেচ, মানে সবকিছু কভার করে দিয়ে চলে যাবো একদিনেই। 2-3 অধ্যায়ের উপর যা পড়া আছে শেষ, খাতা কলম নিয়ে বসবা, ডান, নিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো আমার জন্য। আর আমি এখনই 10 মিনিটের মধ্যে তোমাদেরকে দিয়ে দিচ্ছি ফাইল 2টা, সেখান থেকে হোমওয়ার্ক জমা দিয়ে দিবা, ওকে? তোরি থ্যাংক ইউ, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।